করে। এখন ইউনূস যতক্ষণ এই সিংহাসনে বসে আছেন না, জানবেন কোনো কিছুই নির্বিঘ্নে কিন্তু হবে না। তার মধ্যে একটা মেটিকুলাস ডিজাইন থাকবে। কিন্তু আমি বলেছিলাম নির্বাচনের আগে কিন্তু শুরু হয়ে যাবে এবং পরেও কিন্তু চলবে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ। তার সূত্রপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। একে অপরকে গালাগাল এবং মারপিট দিয়ে শুরু হলো। নানান রকম ভিডিও আমার কাছে আসছে। যেমন এক নেতার, জামাতি নেতার একটা ভিডিও এসছে, তিনি মির্জা ফখরুলের, বিএনপি নেতা মির্জা ফখরুলের পূর্বপুরুষকে রাজাকার বলে ডেকে দিয়েছেন। তিনি বলেছেন যার পূর্বপুরুষ রাজাকার তার মুখে রাজাকারদের কথা মানায় না। একেবারে বিএনপিকে একেবারে ঠুকে দেওয়া, মির্জা ফখরুলকে ঠুকে দেওয়া মানে বিএনপিকে ঠুকে দেওয়া, অর্থাৎ বিএনপির সঙ্গে আমাদের জামাতিদের প্রকাশ্যে একটা বিরোধ লেগে গেল। এইবারেতে কি বিএনপি চুপ করে বসে থাকবে? বিএনপিতে চুপ করে বসে থাকবে না। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, বিএনপি কিন্তু আবার আওয়ামী লীগ কেউ কিন্তু একে অপরের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। না আওয়ামী লীগ বলেছে, না বিএনপি কেউ বলেছে, মানে নেতৃত্বের কথা বলছি, কেউ কিন্তু বলেননি। সুতরাং এখানে একটা সম্ভাবনা লুকিয়ে ছুড়িয়ে অঙ্ক একটা থাকলেও থাকতে পারে। কি অঙ্ক আছে তা আমি জানি না। এবং কালকে আবার একটা জানা গেল একটা ডিম থেরাপির কথা গল্প বেরিয়েছে। এখন আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব, তিনি কোথাও ঢাকা ওই ৮ আসনে বোধহয় দাঁড়িয়েছেন। হ্যাঁ, সেখানে তিনি এখন প্রচারে গেছিলেন। প্রচুর পচা ডিম তাকে, বা এমনি ডিম বা ভালো ডিম তাকে মারা হয়েছে। এখন মারার পরেতে তারপরে দেখা যাচ্ছে একটা ডিমের বাড়ি এসে ধারা পড়লো আমাদের নাসিরুদ্দিন পাটোয়ারি, তার একেবারে মাথায়। তার ডিমের আঘাত কতটা আমি জানি না। এটা এত তুলোর শরীর তো নুনির শরীর হয়ে গেছে। 17 মাসে খেয়ে দিয়ে মোটা হয়ে হাঁসের মাংস টাংস খেয়েছে না, সব তো মোটা সোটা হয়ে গায়ে চর্বি হয়ে গেছে। এখন ফুলের গায়ে মূর্ছা যাচ্ছে। মূর্ছা যাচ্ছে কি, তারপরে দেখলাম একটা ছবি, সেটা হচ্ছে মাথায় ব্যান্ডেজ, ডিমের গায়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে, তাও আবার টুপির ওপরে ব্যান্ডেজ করা হয়েছে মেটিকুলাস ডিজাইনের। আর কি কি হতে পারে? আবার একজনের দেখলাম হাতে প্লাস্টার, একজন দুজন এরকম করে হাতটা দেখাচ্ছে। তার মানে ডিম মেরে হাত ভেঙে দিয়েছে, যা পৃথিবীতে একটা অসম্ভবের পর্যায়ে বলে। মানে ওই জন্য বলছি ফুলের আঘাতে মূর্ছা যাচ্ছে এরা। এই যে সেখানে একজন দেখা গেল, একজন একেবারে প্রাণপাত করে তাকে আটকানোর চেষ্টা করছেন। আবার একটা ভিডিও আমি দেখে তো অবাক, আরে কিছুদিন আগে তাকেই তো একদম বোমা পাওয়া গেছে, বোমা সহ পাওয়া গেছে বলে, আওয়ামী লীগ বলে তাকেই তো ধরা হয়েছিল, ধরে হিড়ি করে তাকে পুলিশে নিয়ে যাওয়া হচ্ছে। তাকেই দেখলাম আবার নাসিরুদ্দিন পাটোয়ারিকে একেবারে মানে বুক দিয়ে আগলে রাখতে। তার মানে তিনি কি কোয়ার্টার চেঞ্জ করে ফেললেন? এই কিন্তু কোয়ার্টার চেঞ্জ করার ব্যাপারটা কিন্তু আমাদের এই বাংলায় কিন্তু আছে। এই বাংলার রাজনীতি কিন্তু ওই বাংলাতে খুব একটা কম নয়, কিন্তু আমাদের এখানে তো হিংসা হয় না। ধরুন আপনাদের ওখানে যেমন কেটে ঝুলিয়ে দিচ্ছে, পুকুরে ফেলে লাশ ভাসিয়ে দিচ্ছে, এরকম কিন্তু হয় না। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে গ্রামে গঞ্জে যে সমস্ত আছে, ধরুন সিপিএম 34 বছর রাজত্ব করেছে, 34 বছর রাজত্বে সিপিএম তো খুব কামিয়েছে, যারা যারা ছিল তারা যারা যা কামানোর কামিয়ে নিয়েছে। এই 34 বছর রাজত্বের পর যখন সেখানে তৃণমূল যখন এলো, তখন বেধড়ক পেটালি মার এমন পেটাতে শুরু করলো, সব পালিয়ে গেল। কংগ্রেসের আমল থেকে যখন সিপিএম এলো, সে একই ঘটনা ঘটেছিল। পরে দেখা গেল সিপিএম কংগ্রেসের পলাতক কর্মীগুলো সব সিপিএম এর নাম লিখিয়ে আবার ফিরে এলো। আবার পরে দেখা গেল এই যে তৃণমূলের হাতে যারা মার খেয়েছিল 34 বছরের শাসন করা সিপিএম এর, তারা সমস্ত এসে টুকটুক করে তৃণমূলের নাম ঢুকিয়ে তারা কিন্তু আবার যে যার গ্রামে ফিরে গেল এবং তৃণমূল সমর্থক হয়ে গেল। দেখুন, ক্ষমতা কোনোদিন কারোর চিরকাল থাকে না, আবার একদিন ক্ষমতার হস্তান্তর হবে। যেমন 97 সালে সম্ভবত
যখন বামফ্রন্ট সরকার 77 সালে ক্ষমতায় এসছে, 97 সালে তখন 4বারের ক্ষমতা শেষ হয়ে 5বারের পঞ্চম দফা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বামফ্রন্ট। তখন জ্যোতি বসু ডাক দিলেন যে আমরা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়ব, সবাই মিলে আমাদের সহযোগিতা করুন। সেই সময় একজন প্রতাপ, দুর্দণ্ড প্রতাপ একজন মন্ত্রী ছিলেন, তার নাম হচ্ছেন কলিমুদ্দিন শামস। একদিন আমি কলিমুদ্দিন শামসের বাড়ি গিয়েছি, তো রাত্রিবেলা গল্প করতে করতে কলিমুদ্দিন শামস হঠাৎ আমার বললেন যে জানো তরুণ, আমরা এই নির্বাচন নিয়ে কথা হচ্ছিল, তখন আমার বললেন আমরাও একদিন চলে যাব। আমি বললাম কি বলছেন? তখন 20 বছর রাজত্ব হয়ে গেছে, 25 বছরে পা দেবে। আপনারা পঞ্চম বামফ্রন্ট সরকার গড়তে যাচ্ছেন, এই সময় আপনি বলছেন যে আমরা চলে যাব? বলে হ্যাঁ। আমি কি, কোন অর্থে আপনি বলছেন? বলে ভোট হয় না একটা ওয়েবে, যেদিনকে একটা ওয়েব আসবে না সেদিনকে কোনো দল, কোনো প্রচার, কোনো মানে এ নেই, তোমার এ নেই, অর্থ নেই, তাকে দিয়ে তুমি দাবিয়ে রাখতে পারবে সেই জোয়ারে কিন্তু ভোটের যে ওয়েব থাকবে সেই ওয়েবে কিন্তু আমরা কিন্তু ভেসে যাব। উনি বলেছিলেন 1997 সালে, সেটা মানে ওনার কথাটা অক্ষরে অক্ষরে মিললেও 2011 সালে তখন এই দুনিয়া তিনি নেই। এরকম চিরকাল কেউ ক্ষমতায় থাকে না। এই যে মোহাম্মদ ইউনূস, তিনি যেটা ভাবছেন, তিনি এই সমস্ত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি থেকে যাবেন আজীবন, তার কারণ তিনি তো নির্বাচনের দিন ঘোষণা করলো, নির্বাচনে গণনার দিন ঘোষণা করেননি, এবং জয়ী বা বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণার দিনের কথাও ঘোষণা করেননি। তার মানে আবার তিনি পরবর্তীকালে বলে দিলেন যে ফল প্রকাশে দেরি হতে পারে। তার মানে যদি নির্বাচনটা হয়ও, তারপরেও উনি ফল প্রকাশ করে উনি কিন্তু সিংহাসন ছাড়বেন না। যদি মনে করেন উনি সিংহাসন ছাড়বেন, আমি বলেছিলাম দেহত্যাগ না করলে উনি পদত্যাগ করবেন না। সুতরাং আপনারা যদি মনে করেন যে নির্বাচনের একটা যে দলই জিতে, যেভাবেই হোক না মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জিতে আসুন, তিনি নির্বাচনের ফলাফল ঘোষণা করে তিনি সরকারকে হস্তান্তর করে দেবেন ক্ষমতা, একদম ভুল কথা। তিনি একেবারে ওখানে গেড়ে বসে তিনি আজন্ম যতদিন বেঁচে আছেন, হিক্কা তোলা পর্যন্ত, ততদিন কিন্তু উনি মানে রাজত্ব করে যাবেন। শেষ পর্যন্ত ওনার যে কি হবে সে তো ঈশ্বরই জানে। এখনো পর্যন্ত যা আছে সব তো ঠিকই আছে। তবে একটা বড় খবর আপনাদের দিয়ে রাখি, খুব শিগগিরই একটা বিদ্যুৎ নিয়ে আপনাদের কিন্তু বড় খবর হবে, আদানির বিদ্যুৎ নিয়ে বড় খবর হবে, সেটার দিকে নজর রাখবেন। সবাই ভালো থাকবেন। 17 মাস ধরে আমি তো আপনাদের কেবল আশার বাণী শুনিয়েছি যে এই হতে পারে, ওই হতে পারে, এই হবে, ওই হবে। আজকে আমি আপনাদের নিশ্চিন্ত করতে চাই যে বাংলাদেশ এবার তার সবক শিখবে। দোহাতে একটা বৈঠক হয়েছে, তার ডিটেলটা আমার হাতে এসছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন, মানে 4টে দেশের মধ্যে বৈঠক হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যারা, তারা হচ্ছে ভারতীয় 4 ICS ইন্ডিয়ান সিভিল সার্ভিসের অফিসার, তাদের মধ্যে একজন আবার এই আমাদের যে ট্যারিফ নিয়ে যে দর কষাকষি হচ্ছিল, খুব ঝানু লোক, তিনি ছিলেন IAS, অবশ্যই ইন্ডিয়ান সিভিল সার্ভিসের। 2 জন ছিলেন রয়ের অফিসার, একজন হচ্ছেন ডেপুটি চিফ আর একজন হচ্ছে ডেপুটি ডাইরেক্টর। ঢাকার তরফে ছিলেন কে? খলিলুর রহমান ও তার সেক্রেটারি। ইউনাইটেড স্টেটস থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ছিলেন দোহায় নিযুক্ত US চার্জ দ্য অ্যাফেয়ার্স, আর টার্কি ছিলেন, টার্কির হয়ে একজন ছিলেন, তিনি হচ্ছেন বিদেশ মন্ত্রকের উচ্চ পদস্থ একজন আমির। এই 4 পক্ষের একটা মিটিং হয়েছে গত পরশু দিনকে। এই মিটিংয়ে যা সিদ্ধান্ত হয়েছে তা পরিষ্কার খলিলুরকে জানিয়ে দেওয়া হয়েছে
মিটিং এর মধ্যে এত প্রেসার ছিল, এই মিটিং এ খল্লুর বেশি মুখ খুলতেই পারেনি। ইউনূস যা যা তাকে শিখিয়ে দিয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন, ইউনূসের কোনো আপ্তবাক্য তিনি উচ্চারণ করতে পারেননি, তার আগেই তাকে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত থামিয়ে দেয়। তো এখন যেটা আলটিমেটাম দেওয়া হয়েছে, সিদ্ধান্ত যেটা হয়েছে, সেটা হচ্ছে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে সমস্ত বিদেশি শক্তি যা ঢাকার বুকে রয়েছে এবং বাংলাদেশের বুকে রয়েছে, অর্থাৎ আইএসআই এবং তারকিস যারা রয়েছে, যে কারা কত রয়েছে আমি পরে আসছি, তাদের প্রত্যেককে 2 তারিখ রাত্রিবেলা থেকে 3 তারিখ মানে ওই 12টা 1টা মানে মধ্যরাতটা 2 থেকে 3-এর মধ্যে তাদের ঢাকা ছাড়ার ব্যবস্থা করতে হবে। সেটার দায়িত্ব হচ্ছে ইউনূসের সরকারের। নাহলে পরে তাদের কি হবে না হবে তার গ্যারান্টি ভারতবর্ষ দেবে না। এবং এটা ইউএস এর উপস্থিতিতে বলা হচ্ছে, বৈঠকে বলা হচ্ছে। যারা যারা রয়েছে এদের মধ্যে 17 জন আপনার আইএসআই এর চেলা চাপেটা আছে, আর 57 জন টার্কিশ সেনার প্রযুক্তিবিদ, যারা ড্রোন শেখায়, চালানো শেখায়, এই প্রযুক্তিবিদ এবং সেনা অফিসার। এই 57 আর 17, এই 57 আর 17 এই টোটাল টিমটাকে 2 তারিখ মাঝরাত থেকে 3 তারিখ বেরোনো অবধি, মানে ওই 12টা থেকে 1টা, এই যে মাঝে 2-3 এর মধ্যে তাদেরকে সমস্ত চলে যেতে হবে। আদারওয়াইজ ভারতবর্ষ এদের প্রাণের কোনো রকম দায়িত্ব নেবে না। সেটা ভারতবর্ষ আলাদা করে মানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে যেমন পাকিস্তানকে জানিয়ে দিয়েছে, তেমন তুর্কি সরকারকেও জানিয়ে দিয়েছে যে তোমাদের লোক ফিরিয়ে নাও, আমরা অ্যাকশনে যাচ্ছি। হলো। এবার খল্লুরের বক্তব্য যেটা ছিল, সেটা হয়েছে আপনাদের মিডিয়ায় তো কিছু বলে না, মিডিয়ায় তো ভারতের পেঁয়াজের দাম বলে আর সমস্ত ভুলভাল তথ্যপত্র দেয়। খল্লুর যেটা বলেছেন সেটা হচ্ছে 21, 23, 24 এবং 26, আবার শুনুন, 21 তারিখ ডিসেম্বরের, এই নভেম্বরের 21, 23, 24 এবং 26 আনআইডেন্টিফাইড ড্রোন অ্যাটাক হয়েছে। কোথায় কোথায় অ্যাটাক হয়েছে? আচ্ছা, প্রথমে মারা গিয়েছে এই যে অ্যাটাক হয়েছে আননোন আনআইডেন্টিফাইড যে ড্রোন, আমি গতকালকেই বলছিলাম যে দেখবেন কোন দিন আনআইডেন্টিফাইড ড্রোন গিয়ে আছড়ে পড়বে, যেমন বিমানবন্দরে পড়েছিল, মায়ানমারে পড়েছিল, মনে পড়ছে কালকে বলেছিলাম, কালকে না পরশু দিনের ভিডিওতে বলেছিলাম। আমি তখন জানতাম না 21, 23, 24 এবং 26 অলরেডি অ্যাটাক হয়ে গিয়েছে, তাতে 11 জন মারা গিয়েছে। তাদের মধ্যে কারা কারা কোন দেশের লোক রয়েছে? তুর্কির 1 জন, পাকিস্তানের আইএসআই এর 2 জন, উলফা আই এর 4 জন, লস্করের সাইবার সেল ইউনিটের 2 জন, জামাতের 2 জন, এরা মোট 11 জন এরা ঘটনাস্থলেই প্রাণ হারায়। কারা মেরেছে না মেরেছে সে ব্যাপারে এখনো পর্যন্ত কোন রকম ধারণা খলিলুরের নেই। এই বক্তব্য হচ্ছে খলিলুরের, যেটা আর কি খলিলুরের ডিজিআইএফ খলিলুরকে জানিয়েছে। ড্রোন কোথায় কোথায় পড়েছে? ড্রোন পড়েছে কুমিল্লা আখাউড়া বর্ডার, সিলেটের তামাবিল সহ
মাফ করবেন, পয়েন্টটা উল্টো পাল্টা হয়ে গেছে, তার জন্য সময় লাগলো। সিলেটের তামাবিল সহ অসম ত্রিপুরা সীমান্ত, মায়ানমার বাংলাদেশ সীমান্তে এইখানে এই ড্রোনগুলো পড়েছে। আচ্ছা, ইউএস যে অ্যাডভাইজারি জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেই অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত এটা হচ্ছে একটা স্পর্শকাতর সময় বাংলাদেশের জন্য। এই স্পর্শকাতর সময়টা চলতে পারে সর্বনিম্ন 3 ঘন্টা থেকে 11-12 ঘন্টা পর্যন্ত। আচ্ছা, এদের মোকাবিলা করার জন্য, ভারতীয় সেনার মোকাবিলা করার জন্য রংপুর ডিভিশন থেকে মোট 12,621 জন সেনাকে মোতায়েন করেছে বাংলাদেশ সরকার সীমান্ত অঞ্চলে। আমাদের ওখানে রয়েছে প্রায় 2.5 লাখ মতো, তাতে 12,621 পাঠিয়ে মোকাবিলা করার একটা ছক করা হয়েছে। কি মোকাবিলা করবে ভগবান জানে। তবে এই যে আপনাদের বলা হচ্ছে, ইউএস অ্যাডভাইজারিতে বলা হচ্ছে 3 থেকে 6 পর্যন্ত স্পর্শকাতর যে সময়, এই 3 থেকে 6 মধ্যে মানে 2 তারিখ রাত্রিবেলা 12টা পেরিয়ে গেলে মানে 3 তারিখ পড়ে যাচ্ছে। আর এই অ্যাটাকগুলো হয় কিন্তু রাত্রিবেলাতে। ফলে যারা যারা আমার প্রশ্ন করছিলেন, দাদা 7 দিনের সময় তো পেরিয়ে গিয়েছে, আপনি তো কিছু বলছেন না, আমি তাদেরকে লিখেছিলাম, মানে কমেন্টের উত্তরে দিয়েছিলাম, যা বলবে ভারতীয় সেনা বলবে, এখন আর আমাদের কিছু বলার নেই। ভারতীয় সেনাকে গো অ্যাহেড পাওয়ার দিয়ে দেওয়া আছে, সবুজ সিগন্যাল দিয়ে দেওয়া আছে, তারা সেই সবুজ সিগন্যাল অনুযায়ী তারা এই অপারেশন করবে। আশা করা যাচ্ছে 3 থেকে 6 মধ্যে পুরো বাংলাদেশকে সাফ করে দেওয়া যাবে। এবার আমার একটা অ্যাডভাইস রয়েছে আপনাদের কাছে। আমার অ্যাডভাইস এটা হলো যে বিশেষ করে রংপুর এবং চট্টগ্রাম এলাকায় যারা থাকেন তারা সব ওই অঞ্চল ছাড়ুন। ওই অঞ্চল ছেড়ে অন্তত ঢাকা বা তার আশেপাশে, ঢাকায় মারবে না, ঢাকা বা তার আশেপাশে যে কোনো অঞ্চলে আপনারা চলে আসুন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, যাদের আত্মীয় স্বজন ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, চেনাশুনো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ক্যান্টনমেন্টের মধ্যে রয়েছেন, তারা ইমিডিয়েটলি ক্যান্টনমেন্ট 1 তারিখের আগে ছাড়ুন। যা আছে বাক্স প্যাডরা নিয়ে 1 তারিখের আগে ছেড়ে দিন জায়গা, কারণ ক্যান্টনমেন্ট গুলো কিন্তু কোনোটা সুরক্ষিত থাকবে না। মানে আমার যা এই ভারতীয় অ্যাকশন দেখে আমার যা মনে হয়, মানে আমি তো দীর্ঘদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাকশন হয়েছে, প্রথম কিন্তু ক্যান্টনমেন্ট গুলো যায়, আর সীমান্ত এলাকার যে সমস্ত আপনার এই ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলো ঘোরাবে। এখন কোনটা মিসাইল মারবে কোনটা ড্রোন মারবে তা আমি জানি না, তবে মিসাইল মারার সম্ভাবনা সব থেকে বেশি হচ্ছে গিয়ে ক্যান্টনমেন্ট গুলোতে। আর ড্রোন মেরে যা প্রিসিশন ড্রোন যেগুলো আছে সেগুলো আপনার ছোটখাটো যে সমস্ত ইনস্টলেশন রয়েছে উগ্রবাদীদের, সেই সমস্ত ইনস্টলেশন গুলো মারবে। আর বড় ইনস্টলেশন হলে পরে সেখানে মিসাইল অ্যাটাক হবে, অগ্নিও হতে পারে, আকাশও হতে পারে, পিনাকাও হতে পারে, যা খুশি তাই, অনেক কিছুই হতে পারে, আকাশ তীরও হতে পারে। আর যদি একটা ব্রহ্মোস, আমার একটা অনুরোধ শুনে, যদি ভারতীয় সেনা একটা ব্রহ্মোস যদি একটা মারে, তাহলে পরে মোটামুটি অর্ধেক মানে বাংলাদেশের অঞ্চল, অর্ধেক না হোক অন্তত 10-15% অঞ্চল তো সমুদ্রের সঙ্গে মিশে যাবে, এবং সেখানে একটা বিল তৈরি হয়ে যাবে। মৎস্যজীবীরা ওখানে মাছ ধরতে পারবেন, ইলিশ মাছ চাষ করতে পারবেন।
সেই ব্যবস্থা ভারতবর্ষ করে দেবে। ইউনুসকে এখনো পর্যন্ত কোনো রকম টাইম দেওয়া হয়নি, বা যদি দিয়েও থাকে তাহলে পরে আমার কাছে সেই খবর এখনো পর্যন্ত আসেনি। আমার মনে হয় ইউনুসকেও কোনো রকম টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে ইউনুসকে ছাড়তে হবে গদি। কারা এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট কে হবে, সেই গভর্নমেন্টে কারা কারা থাকবেন না থাকবেন সেই সম্পর্কে একটা ধারণা দিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। আপনি উপদেষ্টা আছেন, আপনি উপদেষ্টা থাকুন, কিন্তু গভর্নমেন্ট যারা চালাবে তাদের একটা আউটার একটা দিয়ে দেওয়া হয়েছে, ধারণা একটা দিয়ে দেওয়া হয়েছে, কিছু নামের তালিকা দেওয়া হয়েছে, সেটা সম্পূর্ণ আমার কাছে আসেনি, তাই আমি বলতে পারবো না। সুতরাং আমার অ্যাডভাইস অনুযায়ী আপনারা যারা যারা ওখানে আছেন তারা ওখান থেকে কেটে পড়ুন। আপনাদের বাংলাদেশ সাফাই অভিযান খুব শিগগিরই শুরু হচ্ছে। এই 17 মাস ধরে আমি যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম এবং চিল্লিয়ে যাচ্ছিলাম এবং অনেক গুজববাজ আমি শুনেছি, হজম করেছি, আজকে তাদের মুখের ওপরে 3 তারিখ থেকে জবাবটা পড়বে। আর দেখবো মুমিনরা লুঙ্গি তুলে বঙ্গোপসাগরের দিকে কত দ্রুত পালাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ